দেখলাম যে একটা পার্টি ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে ত্রিপুরার উন্নয়নের কথা চিন্তা করছে, যেটা আমরা ত্রিপুরা রাজ্যের রাজ আমলে দেখেছি। ত্রিপুরার রাজ আমলে যে আজকে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমরা কোথা থেকে এসেছি? আমরা মণিপুর থেকে এসেছি। আমাদের পূর্বপুরুষেরা এই ত্রিপুরা রাজ্যে মণিপুর থেকে ওই সময়ে পালিয়ে এসেছিল, কিন্তু ত্রিপুরার মহারাজ আমাদেরকে সম্মানের সাথে এই ত্রিপুরাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। রাজ আমলে আমাদের অবস্থা সম্পূর্ণ অন্যরকম ছিল, কিন্তু আমরা আজকে আগের যে অবস্থার সঙ্গে যদি আমরা তুলনা করি, কিন্তু সেই অবস্থায় আমরা নেই। এবং আমার সম্পর্কেও আমি একটা কিছু বলি, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 22 বছর। কার্গিল যুদ্ধ আমি অ্যাটেন্ড করেছি। হাই অ্যালটিটিউড সিয়াচিন গ্লেশিয়ার আমি চাকরি করেছি। আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর লোকেরা আমরা রাজনীতি বুঝি না, আমরা কাজ করতে জানি। যদি কেউ আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা সেই দায়িত্ব 100% পালন করার চেষ্টা করি। ত্রিপুরাতে আসার পর আমি 2000 সালে পেনশন এসেছিলাম। আমার মিসেস বিজেপি করত, যার কারণে আমিও বিজেপিতেই যোগ দিয়েছিলাম। দীর্ঘ 23 বছর আমি বিজেপিতে কাজ করেছি। কোনো কিছুর আশায় আমি কাজ করি নাই, কিন্তু সম্মান চাইছিলাম। কিন্তু সেই সম্মানটাও দীর্ঘ 23 বছর, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এখানে অনিমেষ দা আছেন, ওনার সঙ্গে আমি 2009-এ কাজ করেছি। এই পার্টিতে আমি দীর্ঘ 23 বছর কাজ করার পরও সেই সম্মান আমি পাই নাই। কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর আমাকে যে সম্মান দিয়েছেন, সেটা আমি জীবনে কোনোদিনও ভুলব না। তো বন্ধুগণ, উনার যে স্টাইল, সামনে থেকে নেতৃত্ব দেওয়া, আমার খুব পছন্দ হয়েছিল প্রথম থেকে। লিডার যদি সামনে থেকে কাজ করে, তাহলে সেই কাজ করার একটা আনন্দ আছে। সেই জিনিসটা আমি ওনার কাছে দেখেছি, যার কারণে আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্নও করিনি। আমি তিপ্রামথা দলে 29 জানুয়ারি যোগদান করেছি। যোগদান করার পর আমার স্বভাব, আমি 24 ঘন্টা কাজ করতে চাই। তো তিপ্রামথা পার্টিতে আসার পর আমি কিন্তু বসে নেই, আমি আমার কাজ করে যাচ্ছি। একটা বিরূপ মনোভাব তৈরি করে দেওয়া হয়েছে। আজকে টিসিএফ তিপ্রামথার একটা শাখা সংগঠন, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে কেন? একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তিপ্রামথা পার্টি সবাইকে নিয়ে, গত বিধানসভাতে আমরা দেখেছি মণিপুরি চান্স পেয়েছে, মুসলমান চান্স পেয়েছে, আমাদের বাঙালি ভাইরাও চান্স পেয়েছে, কিন্তু বাকি দলগুলাতে আমরা মণিপুরি, আমরা ত্রিপুরার আদি বাসিন্দা, আমরা ভূমিপুত্র, এই 7টা বিধানসভার মধ্যে একজন মণিপুরি ক্যান্ডিডেট দেওয়া হয় না। কিন্তু আমাদের মহারাজ কথা দিয়েছেন এবং
দুইজন প্রার্থী দেবেন বলেছেন, দুইজন প্রার্থীও দিয়েছে, যার জন্যে রাজনীতি কোনোদিনও নিজের জন্য হয় না, রাজনীতি মানুষের জন্য করতে হয়। আজকে যারা রাজনীতি করছেন সবাই দালালি করছেন। কেউ ত্রিপুরা রাজ্যকে ভালোবেসে রাজনীতি করছে এমন কোনো ব্যক্তি নেই আমি দেখলাম। যার জন্ম ত্রিপুরাতে হয়নি সে কিভাবে ত্রিপুরাকে ভালোবাসবে? যাদের জন্ম ত্রিপুরাতে হয়েছে তারা ত্রিপুরাকে ভালোবাসে। ভারতবর্ষের সংবিধান কি বলা হয়েছিল? সংবিধানে 10 বছরের জন্য ST SC রিজার্ভেশন মাত্র। আজকে 75 বছর কেন SC ST ডেভেলপমেন্ট হয়নি? ভারতবর্ষের সংবিধান যখন রচনা করা হয়েছিল তখন SC ST রিজার্ভেশন মাত্র 10 বছরের জন্য ছিল। আজকে 75 বছরেও কেন ST ডেভেলপমেন্ট হয়নি? কেন SC ডেভেলপমেন্ট হয়নি? আজকে ত্রিপুরার কথা যে দাবিগুলো, সেটা তাদের অধিকার, তাদের পাওয়ার অধিকার। আমি যেদিন প্রথম রাজনীতিতে প্রথম বক্তব্য রেখেছিলাম আমাদের জনজাতি এলাকাতে, তখনও আমি বলেছিলাম ত্রিপুরার জনজাতিদের ঠকানো হচ্ছে। ADC 6 শিডিউল মানে কি? ADC 6 শিডিউল মানে কেন্দ্র সরকার ডাইরেক্ট ADC-কে টাকা দেবে। আমি প্রথম ভাষণেও এই কথাটা বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের ঠকানো হচ্ছে। আজকে জনজাতিরা তাদের অধিকার দাবি করছে, সেটা নিয়ে টিটকারি করা হয়, হাসি ঠাট্টা করা হয়। সেটা শুনতে খুব খারাপ লাগে। আমি আমার অধিকার চাইছি একটা গণতান্ত্রিক দেশে, সে অধিকারকে নিয়ে অনেকে ঠাট্টা করে, সেটা নিয়ে টিটকারি করে। আমাদেরকে প্রশ্ন করে আপনি কি ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করেন? আমি সমর্থন করি, কেন করব না? সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা ত্রিপুরাল্যান্ড দাবি করতে পারি। সারা ভারতবর্ষে অনেক জায়গায় হয়েছে, আপনারা দেখেছেন। বড়োল্যান্ড দাবি করেছিল তারা, কার্বি আংলং, নর্থ কাছাড়। আমি তখন চাকুরিতে ছিলাম, যে যে ঘটনা আমরা দেখেছি, আমি বড়োল্যান্ডে ডিউটি করেছি। কি লেখা ছিল সেখানে? আমরা ভয় পেতাম সেখানে, ব্যাক টু আর্মি, উই আর নট ইন্ডিয়ান, কালো কালি দিয়ে লেখা থাকতো ওইখানে। সেইখানে আমরা ডিউটি করেছি। সেই বড়োল্যান্ড তারা পাওয়ার পরে আমি 1997-এ 20 দিনের জন্য আমি বড়োল্যান্ডে বেড়াতে গেছিলাম। চাকরিতে থাকাকালীন আপনাদের মতো কিছু সিভিলিয়ানের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তাদের ডাকে আমি 1997 সালে বড়োল্যান্ডে বেড়াতে গেছিলাম। আজকে আপনারা কখনো শুনেন বড়োল্যান্ডে কোনো গণ্ডগোল হয়েছে? সব থেকে বেশি যেখানে গণ্ডগোল হতো আপনারা শুনতেই পারবেন না। আজকে বড়োল্যান্ডের পত্র পত্রিকায় আমরা একটা শব্দ পাই না, এত শান্তিতে আছে সেই জায়গাটা। কার্বি আংলং কত গণ্ডগোল হয়েছে, কোনো গণ্ডগোল নেই এখন, তারা শান্তিতে আছে। কেননা তাদেরকে কেন্দ্র থেকে ডাইরেক্ট টাকা দেওয়া হয়। কিন্তু আমার ত্রিপুরার ক্ষেত্রে কেন এই বিড়ম্বনা, এই বঞ্চনা, আমিও বুঝতে পারি না এখনো। তো আজকে মহারাজ সবাইকে নিয়ে আমরা 42 জন প্রার্থী আমাদের দিয়েছেন। সেখানে আমাদের 2 জন মণিপুরীও ছিল, 2 জন মুসলমানও ছিল এবং বাকিরা বাঙালি ছিল। আমাকে যখন অনেকে প্রশ্ন করে, আমি বললাম যদি উনি শুধু ত্রিপ্রাসাদের জন্য ফাইট করতেন তাহলে কেন আমাদেরকে প্রার্থী করলেন নিয়ে গিয়ে? উনি ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট চাইছেন। আজকে যারা ত্রিপুরা রাজ্যে এসছে বা আছে, বেশিরভাগ লোক বাইরে থেকেই এসছিল, কিন্তু ত্রিপুরার মহারাজ কাউকে ফিরান নাই, তাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং এই ত্রিপুরা রাজ্যে বসবাস করার জন্য সুযোগ দিয়েছে। আজকে যে জিনিসগুলো বলতে খারাপ লাগে, অনেকে খারাপ মনে করবে। ত্রিপুরা রাজ্যে কেন আমাদের ত্রিপ্রাসার কোনো মুখ্যমন্ত্রী হয় না? একজন হয়েছিল, দশরথ দেব হয়েছিলেন,
তখন বিমল সিনহাও মন্ত্রী হয়েছিল। দশরথ দেব হওয়ার আগে বিমল সিনহা মন্ত্রী হইতে পারেননি, ওনাকে স্পিকার ডেপুটি স্পিকার বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু যেদিন দশরথ দেব যেদিন মুখ্যমন্ত্রী হলেন, বিমল সিনহাকেও মন্ত্রী করলেন। তো ত্রিপুরা রাজ্যে যে সবাইকে নিয়ে যে আমাদের মহারাজের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে আমরা যারা টিসিএফ করতে একটু সমস্যায় পড়তে হচ্ছে, কেননা প্রশ্নগুলা বলতে ভালো লাগে না, এমন এমন প্রশ্ন করে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝতে পারছে না। এটা সৃষ্টি করা হয়েছে। এবং গত বিধানসভা নির্বাচনের একটা আমির যেটা মত, আমরা কেন কম ভোট পেয়েছিলাম যারা বাকিরা যারা ভোটে দাঁড়িয়েছে। মানুষের মনে একটা ধারণা ছিল যে তিপ্রামথা ইলেকশনের পরে বোধহয় বিজেপির সঙ্গে চলে যাবে, সেই রকম একটা ধারণা যারা ভারতীয় জনতা পার্টির লোকেরা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো সেই ধারণাটা আর এখন মানুষের মনে নেই। তো সেইটাকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের যে টিসিএফ যেটা আমাদের একটা শাখা সংগঠন তৈরি করা হয়েছে, সেই টিসিএফের মাধ্যমেও আমরা যেখানে জনজাতি ছাড়াও যারা অনেক ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, তারা ভয় পাচ্ছে, সমর্থন কিন্তু তাদের আছে, ভয় পাচ্ছে। কেননা আজকে যে রাজনীতি চলছে ত্রিপুরা রাজ্যে, আপনারাও জানেন, আমিও জানি, রাজনীতি যে কোনো দল যে ব্যক্তি ইচ্ছা মতো করতে পারে। কিন্তু আজকের দিনে ত্রিপুরা রাজ্যে সবাই আপনারা জানেন এমন একটা রাজনীতি শুরু হয়েছে, একে অপরকে দেখতেই পারে না, দেখতেই চায় না। অন্য দল করলে সেই মানুষটাকে তারা দেখতেই চায়। মানুষের উপর আক্রমণ করা হচ্ছে বিনা কারণে মানুষের উপর আক্রমণ করা হয়। আমার বাড়িতেও ঢিল ছুঁড়েছে একদিন। আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে, এবং আমি যে সাংবাদিক সম্মেলন করার পরে আজকে পর্যন্ত না ভারতীয় জনতা পার্টি না ত্রিপুরা সরকার তার বিরুদ্ধে একটা শব্দও বলতে পারেনি। কেননা আমি যে কথাগুলো বলেছি সব কথার তথ্য আমার কাছে আছে। আজকে পর্যন্ত সরকার সেই সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে কেউ কথা বলেনি, এখন পর্যন্ত বলেনি। গত কয়েকদিন আগে আবার দেখলাম আরেকজন সাংবাদিক সম্মেলন করে সাধু সাজতে চাইছে। বিধানসভাতে প্রশ্ন করা হয়েছে, বিধানসভাতে উত্তর না দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছে উনি নির্দোষ। কিভাবে উনি নির্দোষ তার তথ্য সব আমার কাছে আছে। সেখানে এডিএম সাসপেনশন হয়েছে, যে ব্যক্তির মাধ্যমে তারা টাকা নিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে ত্রিপুরা সরকারের রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে কেস করেছে। নন বেইলেবল ওয়ারেন্ট জারি হয়েছিল, তারা হাইকোর্ট থেকে বেইল নিয়েছে। আপনারা শুনে থাকবেন সৌমিত্র চাকুয়া ঊনকোটি জেলার এডিএম, আমার কারণেই সাসপেনশন হয়েছেন। উনি 8.5 কোটি টাকা হাফিজ করার চেষ্টা করেছিল, সেখানে সরকারেরও কিছু লোকের হাত ছিল। সেই জিনিসটা আমি ধরতে পেরেছিলাম, এবং আমি আমাদের এনসি দেববর্মা মহোদয় চলে গেছেন, ওনার কাছে আমি নিজে অ্যাপ্লিকেশন করেছিলাম। তনুশ্রী দেববর্মা আমাদের রেভিনিউ সেক্রেটারি, সেই তনুশ্রী দেববর্মা কারণে সেই এডিএম সাসপেনশন হয়েছে। তো রাজনীতি চলছে, আমরা তো রাজনীতির লোক না, আমরা কাজ করতে এসেছি। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে আমরা কাজ করব, কিন্তু অন্যায়কে কোনোদিনও মানব না। আপনারা হয়তো শুনেছেন আমাকে কেনার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আমি টসে মশ হই না। আমি কেননা আমার লাইফ আমি সেনাবাহিনীতে কাটিয়ে এসেছি। আমরা অন্যায়কে সহ্য করতে পারি না, আমরা অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দেব না। আজকে আমার
আনন্দ হচ্ছে এমন একটা পার্টিতে যারা দালালের টাকায় রাজনীতি করে, তারা দালালের টাকা নিয়ে তারা রাজনীতি করে। আমার পার্টি নিজস্ব টাকায় রাজনীতি করে। আমরা কি পারি না? আমরাও পারি, কিন্তু আমরা সেই রকম রাজনীতি করব না। আমরা ধীরে ধীরে এগোবো, ঠিক আছে। সেই রাজনীতি বেশি দিন চলে না, যেটার প্রমাণ আপনারা দেখেছেন ভারতবর্ষে কংগ্রেসের অবস্থা। তারা সেই রকম রাজনীতি করেছিল, যার কারণে আজকে তারা মুছে যাচ্ছে। এখন যারা তারাও শুরু করেছে সেই রাজনীতি, এরা আবার বেশি দিন টিকে থাকতে পারে না। তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি বক্তা নয়, আমি একজন কর্মী। আজকে আপনারা হয়তো জানেন না, যখন আমি বিজেপিতে যোগদান করি 2001 সালে, 2002, 3, 4 এই ট্রাইবাল বেল্ট নর্থ ত্রিপুরা এমন কোনো ট্রাইবাল ভিলেজ নেই আমি জানি না, আমি চিনি না। কাঞ্চনপুরের আনন্দবাজার পর্যন্ত সব আমি ঘুরেছি। আমার সেই জায়গাগুলোতেই কাজ করতে ভালো লাগতো, যার কারণে আমি সেই দিকেই কাজ করতাম। তো আজকে আমাকে এই পার্টিতে স্থান দেওয়া হয়েছে। পার্টি আমাকে যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমি 101% আমি পালন করার চেষ্টা করব। সেটা আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। এবং টিসিএফ, যেটা এখনও খুব দুর্বল সংগঠন, ভারতীয় জনতা পার্টিও খুব দুর্বল সংগঠন ছিল, সেটাকে আমরা তৈরি করেছি। এই যে টিসিএফ যে সংগঠন, বর্তমানে দুর্বল সংগঠন, কিন্তু এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটা আমি এবং আমার সঙ্গে যারা, তাদের সবাইকে নিয়ে আমি এগোবার চেষ্টা করব। এবং আমার সবথেকে যেটা আনন্দ, আমি যেটা আনন্দ পেয়েছি আমার মনের মধ্যে, একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হওয়ার 2 বছরের মধ্যে বিধানসভাতে বিরোধী দল 13 জন বিধায়ক জয়ী হওয়া, সেটা সাধারণ ব্যাপার না। আমি রাজনীতি করেছি, যার জন্য বলছি যে প্রথম নির্বাচনে একজন জিতাও আনন্দের হয়, সেখানে আমাদের 13 জন বিধায়ক জয়ী হয়েছেন। এবং আগামী নির্বাচন আস্তে আস্তে আমরা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে হয়তো আমরা ত্রিপুরা রাজ্যের আমরা সরকার প্রতিষ্ঠিত করব ত্রিপুরা মোথার নেতৃত্বে। সেই আশা আমার আছে। কেননা আমি সেদিনও বলেছি যে একটা পার্টি এত অল্প দিনের মধ্যে রিকগনাইজ পার্টি হয়ে গেছে, বিধানসভাতে ঢুকে গেছে, এডিসি দখলে নিয়ে এসছে। তার জন্যে এখন আমাদের যে আন্দোলন, সংগঠনকে যদি বিস্তার করতে হয়, তাহলে আন্দোলন কর্মসূচি হাতে থাকতে হবে। আন্দোলন কর্মসূচি যদি হাতে না থাকে, সংগঠন শক্তিশালী হবে না। যার জন্যে আমার পার্টি নেতৃত্বের কাছে আমার অনুরোধ থাকবে যে কর্মসূচি, সেই কর্মসূচি, ঘন ঘন কর্মসূচি, সেই কর্মসূচি, ছোটো ছোটো কর্মসূচি আছে। আপনারা জানেন হাসপাতালগুলোতে দেখছেন কী অবস্থা। জিবি হাসপাতাল ছাড়া যতগুলা ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, কোনো ফ্যাসিলিটি নেই। বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, জেনেরিক মেডিসিন পাওয়া যায় না। সেগুলা নিয়ে ছোট ছোট আন্দোলন, ডেপুটেশন, কর্মসূচি কন্টিনিউ থাকতে হবে। তখনই গিয়ে আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে। এবং এই সংগঠনকে শক্তিশালী করলে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে। একটা কথা বারবার কালকেও এখানে শুনেছি, আমি কালকে সারাদিন ছিলাম এখানে। আমি ধন্যবাদ জানাই ত্রিপুরা মোথা পার্টিকে। কালকে এই মঞ্চের থেকে যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেকটা একটা হিরোর মতো বক্তব্য রেখেছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এত সুন্দর বক্তব্য আমি সারা প্রোগ্রামে বসে শুনেছি। হয়তো ভাষা বুঝতে না পারে, কিছু কিছু বুঝি, কিন্তু কালকে যে ত্রিপুরা মোথার যে টিম, একটা টিম যেটা লাগে, সেই টিম ত্রিপুরা মোথাতে তৈরি হয়ে গেছে। তো বেশি দিন আর নেই, আমরা ত্রিপুরা রাজ্যের সরকার আমরাই প্রতিষ্ঠিত করব। এই
কথা আপনাদেরকে বলে এবং সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের যে প্লেনারি সেশনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ত্রিপুরা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের রঞ্জন সিনহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ফাইডিং আঙ্কে সোং তাবুক